ওকে, টেক্সট দেখো, এই টেক্সটটা বলছে যে তুমি যদি লাইফে সফলতা অর্জন করতে চাও তাহলে কয়েকটা জিনিস এই টেক্সটটা যেটা আমাকে জ্ঞান দেয় বা মেসেজ দেয় সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, মানে তুমি কি করতে চাইছো সেটা তোমার ওয়াকিবহাল থাকা দরকার, ডিসিপ্লিন, ফেথ এবং ইনার স্ট্রেংথ। এক ডিসিপ্লিন থাকতেই হবে। তুমি এইচএসে ভালো মার্কস পেতে চাও কিন্তু তুমি ডিসিপ্লিন নয়, রেগুলার স্টাডি করছো না, তাহলে কিন্তু হবে না। এবং তোমার মানসিক একটা সেই শক্তি, মানে যেটা হৃদয় থেকে আসছে, মনের বল, সেটা থাকা লাগবে। এই টেক্সটার একটা আমি তোমাদেরকে চার্ট টাইপের দিয়ে দিলাম। এই টেক্সটাতে এইভাবে ঘটনাগুলো এগোই। আমরা প্রথমে একটা দেখতে পাবো ইন্ট্রোডাকশন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অফ কালাম স্যার, তার চাইল্ডহুড এবং লিভিং কন্ডিশনস, তার ছোটবেলার কিভাবে জীবন কেটেছে, হ্যাঁ, প্রত্যেক দিনে যে ডেইলি লাইফ, ফুড হ্যাবিটস, এসব এটা আমরা দেখতে পাবো। রিলিজিয়াস হারমোনি ইন রামেশ্বরম, যে এলাকা থেকে তিনি বিলং করেন সেই জায়গাটার নাম হচ্ছে রামেশ্বরম। সেখানে মানুষের একে অপরের প্রতি যে সহানুভূতিশীল, একে অপরের প্রতি যে রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট, সেটা আমরা এখানে দেখতে পাই। তারপরে স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্স অন হিজ ফাদার, তার বাবা যে একজন সৎ মানুষ কেন, তার মধ্যে সে একটা রিলিজিয়াস কোয়ালিটি ছিল, অর্থাৎ তার মধ্যে এমন একটা কোয়ালিটি ছিল যেটা তাকে স্পিরিচুয়াল করে তুলেছিল, রাইট। টিচিংস অ্যাবাউট প্রেয়ার, আমরা দেখতে পাবো যে কালাম স্যার ছোটবেলায় তার বাবা যখন প্রেয়ার করতেন সেগুলো কিছু বুঝতে পারতো না, স্টিল সেগুলো কিন্তু শুনতো, রাইট। ফিলোসফি অফ লাইফ অ্যান্ড অ্যাডভার্সিটি, তারপরে ফাদার্স ডিসিপ্লিন অ্যান্ড রুট, এবং এই সমস্ত যে রুটিন, রেগুলেশন, ডিসিপ্লিন, সেটা কিভাবে সারা জীবন কালাম স্যারের জীবনে ইম্প্যাক্ট ফেলেছিল, সেটার কাহিনীটাই হচ্ছে আমাদের স্ট্রং রুটস। বিখ্যাত একটা লাইন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। আমরা আসছি টেক্সটে, চলো সবাই টেক্সট দেখো, হয়েছে? দেখো টেক্সট দেখো, লুক অ্যাট দ্য টেক্সট, পরে লিখবা, লুক অ্যাট দ্য টেক্সট, look at the text. I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. দেখো প্রথমে আই দিয়ে শুরু হচ্ছে, মানে এটা কোন পারসন ন্যারেটিভ? ফার্স্ট পারসন ন্যারেটিভ। এর আগে আমরা কোন একটা টেক্সট অলরেডি পড়ে ফেলেছি, নাম কি? নাইট ডেইলি। ফার্স্ট পারসন ন্যারেটিভ, এই জন্যই কি এখানে আই ব্যবহার করা হচ্ছে, রাইট। অর্থাৎ এখানে আই বলতে কে বলতো? এপিজে আব্দুল কালাম স্যার। বলছে তামিল ফ্যামিলি, একটা মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? রামেশ্বরম, যেটা পরবর্তীতে মাদ্রাস, চেন্নাই স্টেটে ছিল, রাইট। মাদ্রাস মানে চেন্নাইয়ের আগের নাম ছিল মাদ্রাস, ঠিক আছে। মাই ফাদার জয়নুল আবদিন had neither much formal education nor much wealth. আমার বাবা জয়নুল আবদিন, সে তথাগত যে সমস্ত শিক্ষা, সেটা কিন্তু সেই এডুকেশন ছিল না, এবং তিনি যে প্রচন্ড বড় লোক এটাও নয়। তাহলে না ছিল তার শিক্ষা দীক্ষা, মানে ফর্মাল এডুকেশন, যেটা আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে পেয়ে থাকি, সেটাও ছিল না, সাথে সাথে কোনো ওয়েলথও ছিল না। তাহলে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম, তার বাবা ছিল একজন কোট আনকোট অশিক্ষিত, ফর্মাল এডুকেশন, বুঝতে পারছো, আর তারা বড় লোক না, পোভার্টি রিডেন একটা ফ্যামিলি থেকে বিলং করছে আমাদের কালাম স্যার। Despite this disadvantage, he possessed great innate wisdom and a true generosity of spirit. দেখো সেন্টেন্সটা দুভাগ করে দিল, বাবার ফর্মাল এডুকেশন ছিল না, প্লাস ওয়েলথ ও ছিল না। এই দুটো জিনিস না থাকা সত্ত্বেও, ডিসপাইট মানে সত্ত্বেও, কি ডিসঅ্যাডভান্টেজ, মানে ডিসঅ্যাডভান্টেজ মানে কি বলতো? বিভিন্ন তোমার অপরচুনিটিস সবকে বোঝায়। ডিসঅ্যাডভান্টেজ তার উল্টোটা। হি পজেসড গ্রেট ইননেট, বলো। হি পজেসড মানে অধিকার করা, গ্রেট ইননেট উইজডম, ইননেট মানে বাই বার্থ বা ন্যাচারাল, স্বভাবগতকে বোঝাচ্ছে। অ্যান্ড আ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং তিনি জেনারসিটি অফ স্পিরিট মানে তার হার্টটা, তার হৃদয়টা, তার সেলফটা প্রচন্ড মহৎ। তিনি
ফর্মাল এডুকেশন, ওয়েলথ এসব না থাকা সত্ত্বেও, এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও সে আমার বাবা একজন খুব উদার মনের মানুষ ছিলেন। বুঝতে পেরেছ? He had an ideal helpmate in my mother, আসিয়াম্মা। তার মানে তার বাবার কথা বলছে, আমার বাবার একজন আইডিয়াল হেল্পমেট ছিল, তার স্ত্রীকে বোঝাচ্ছে, মানে তার মাকে, কালাম স্যারের মাকে। তার নাম কি? আসিয়াম্মা। তাহলে আমরা মানে মার্ক করতে করতে যাও, অনেকগুলো এমসিকিউ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, রাইট? কোনটা বলো? হেল্পমেট বলতে স্ত্রীকে বোঝাচ্ছে, মানে আমরা বলি না সোলমেট, বলি না পার্টনার, তো এখানে মানে কি বলবো, ইয়েস, মানে একটা সংসার চালাতে গেলে যেরকম মানে স্বামী স্ত্রী দুজনের প্রয়োজন, সেই অর্থে হেল্পমেট বোঝাচ্ছে। হেল্পমেট বলতে গেলে তার স্ত্রীকে, মানে কালাম স্যারের বাবার স্ত্রী, মানে কালাম স্যারের মা, শুনেছো? তার নাম কি? আসিয়াম্মা। I do not recall the exact number of people. I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. খুব সুন্দর ইনফরমেটিভ লাইনস বলছে। আমি এটা বলতে পারবো না যে প্রতিদিন কত নাম্বার মানে কতজন লোকজনকে মা খাওয়াতেন, মানে আসিয়াম্মা মা খাওয়াতেন, বাট আমি এটা বলতে পারি, বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। মানে ধরো আমাদের বাড়ির ফ্যামিলিতে 10 জন আছে, কিন্তু আমি এটা ভালো করে জানি যে সেটা আমাদের প্রত্যেকদিন এত লোককে খাওয়াতে, যে আমাদের বাড়ি যদি 10 জন থাকে তো আউটসাইডারই হবে 15 জন। বুঝতে পেরেছো? মানে আমাদের ফ্যামিলি মেম্বার থেকে আউটসাইডার বেশি থাকতেন খাবার দাবার ক্ষেত্রে, মানে প্রত্যেকদিন এত খাবার দাবার প্রোভাইড করা হতো। বুঝতে পেরেছো? মানে তারা দেখো পুয়ার স্টিল, তারা কিন্তু উদার মনের মানসিকতার একটা দৃষ্টান্ত বা এক্সাম্পল আমাদের এখানে দিচ্ছেন। এই পর্যন্ত ক্লিয়ার প্রথম প্যারাটা? তাহলে আমরা পেয়ে গেলাম একটা ভদ্র সভ্য কালচার, হ্যাঁ, উদার মানসিকতার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যেখান থেকে বিলং করছেন কালাম স্যার। নেক্সট, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মা তাদেরকে আমাদের এলাকাতে একটা আইডিয়াল কাপল হিসাবে মানা হতো। আইডিয়াল মানে আদর্শ, রাইট? আইডিয়াল। আর তোমরা পেয়েছো ইউনিসি শুরু হচ্ছে আইডল বলে একটা আইডল, কি মনে করছে? ওই আইডল মানে কি? আইডিয়ালি অলস, এই আইডিয়াল মানে আদর্শ। আর একটা হয় আইডিওএল, আইডল মানে হচ্ছে মূর্তি, রাইট? রাইট। My mother's lineage was the more distinguished, all of her forebears having been bestowed the title of Bahadur by the British. এবার তার কি বললেন? My mother's lineage, lineage মানে বংশ। lineage was the more distinguished. এবার তার মায়ের কথা বলছেন, বলছে আমার মায়ের একটা কিন্তু রেকগনাইজড, একটা আলাদা, একটা পরিচিত, একটা ফেমাস একটা কিন্তু বংশ রয়েছে। সেটা কোথায়? ডিস্টিংগুইশ অন অফ হার ফোরবিয়ারার্স, ফোরবিয়ারার্স মানে অ্যানসেস্টর বা পূর্বপুরুষদেরকে বোঝানো হচ্ছে। হ্যাভিং বিন বেস্টড দি টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, মানে রাজাদের বংশধর টাইপের বোঝাচ্ছে। আমার মা ছিলেন, আসিয়াম্মা ছিলেন একটা ব্রিটিশদের দেওয়া একটা খেতাব, বাহাদুর বংশের মানে বংশধর টাইপের। আসিয়াম্মা না, মানে সাউথে এরকমই নাম হয়, কচিয়াম্মা ক্যারেক্টার নাম, তাই না? তারপরে তোমরা ধামাল সিনেমা দেখেছো কিনা জানো না, ওই যে নামটা বলবে না, নাম কি দিয়ে বলবে যে আয়ার, ভেনুগোপাল আয়ার, ওই সিনেমা বলছে, তো ওইটা ওই ক্যারেক্টারটা। নেক্সট, আচ্ছা, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। আমার বাবা মার মানে আমার অনেকগুলো ভাই বোন, দাদা দিদি, তার মধ্যে আমি একজন। A short boy with rather undistinguished looks, এবার একটু মজা করে বলছে দেখো,
born to tall and handsome parents এই জায়গাটা দেখো কত সুন্দর বলছে আমার অনেকগুলো ভাই বোন দাদা দিদি তার মধ্যে আমি একজন বলছে আ শর্ট বয় তোমরা যদি কালাম স্যারের এখন মানে ছবি দেখতে পাওয়া যায় গেট আপ দেখতে একেবারে সাদা মাটা পাগল টাইপের একটা লোক এইভাবে বড় বড় চুল হ্যাঁ কথা বলবো তো কিরকমই লাগে তাই তো হ্যাঁ ও হ্যাঁ এখানেও আছে তো তিনি তাই বলছেন বলছে আ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক এই দেখো এই কথা ইম্পর্টেন্ট একটা ছোটখাটো হাইটের একটা ছেলে আনডিস্টিংগুইশড লুক কে born to tall and handsome parents আমার মা বাবা এত সুন্দর আইডিয়াল কাপল তাদের রূপও রয়েছে গুণও রয়েছে বাট আমি তাদের সন্তান হিসেবে আমি কিন্তু তাদের সেই সৌন্দর্যের এটা পাইনি সৌন্দর্যটা পাইনি আমি বরং একটা কেমনই দেখতে একটা বাচ্চা ছেলে খুব শর্ট হাইটের বুঝতে পেরেছো মানে মজা করে তিনি বলছেন তো একটা তোমরা কথা নিশ্চয়ই মাথায় রাখবে যে লুকস দিয়ে কাউকে বিচার করা হয় না যেমন একটা বইয়ের কভার দিয়ে বইটাকে জাজ করা ঠিক নয় রাইট আনডিস্টিং মানে ডিস্টিংগুইশ মানে পার্থক্য করা আর আনডিস্টিং মানে কেমন টাইপের মানে অনেক ওয়ার্ড থাকে যা প্রপার বাংলা মানে আসে না 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 আনটা বাদ দিলে কি হয় বলে ডিস্টিংগুইশ মানে পার্থক্য করে দেওয়া তাহলে আনডিস্টিংগুইশ মানে উল্টোটা হবে অপার্থক্য না ওকে we live in our ancestral house which was built in the middle of the 19th century তারা এখনো তাদের সেই পূর্বপুরুষদের ভিটা সেই জায়গাতে বাস করে রাইট built in the middle of the 90th century প্রায় 90th century দিকে সেটা বিল্ড করা তোমরা 90th century বলতে বোঝো এটা কিন্তু ইম্পর্টেন্ট আসতেই পারে এমসিকিউ 9 বলো হ্যাঁ মানে সেটা টাইম লাইনটা কত 90th century বলতে 2000 সালে ক্যালকুলেট করে না বলছে কি আমরা এখনো সেই অ্যানসেস্ট্রাল হাউসে বাস করি ওপারে তোমরা যদি যাও সাহেব বাজার তারপরে এরকম অনেকগুলো জায়গা আছে এখনো কোনো রাজবাড়ি দেখতে পাওয়া যায় কলেজ পাড়ে রাইট তো আমি ওটাই বলছি যে ওটাকে অ্যানসেস্ট্রাল হাউস বলছে অ্যানসেস্ট্রাল হাউস মানে পূর্বপুরুষদের দ্বারা পাওয়া সেই বাড়ি ভিটে বাড়ি তো সেটা বলছে 90th সেঞ্চুরিতে তৈরি করা 90th সেঞ্চুরি মানে কত সাল সেটা হচ্ছে মিড 20th সেঞ্চুরি শিখে নাও 90th সেঞ্চুরি বলতে যখন 90th পাচ্ছ তখন হবে 1801 থেকে 1900 এটা টাইম লাইন আসতেই পারে এক্সামে যে 90th সেঞ্চুরি এত খাজা কোশ্চেন দেবে না স্টিল দিতেও পারে 1801 থেকে 1900 খ্রিস্টাব্দ এটাকে 90th সেঞ্চুরি বোঝানো হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখন কোন সেঞ্চুরিতে বাস করছি কে বলতে পারবা না ঠিকই বলেছে কিন্তু এটাকে 21 বলে 21st সেঞ্চুরিতে বাস করছি ওকে দেখো it was a fairly large pakka house it was a fairly large pakka house pakka means concrete made of limestone and brick তৎকালীন সময়ে যেটা ছিল লাইমস্টোন মানে চুনা পাথর ইট ইত্যাদি কি বলো এটা একটু কনফিউজড ভালো করে মাথায় ওটা না তাহলে large pakka house made of limestone and brick pakka means concrete right on the mosque street in Rameswaram তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বাড়িটা তাদের কোথায় বা বাড়িটা made of বলবে the house is made of তাহলে limestone and brick limestone মানে চুনা পাথর রাইট আর brick মানে তো জানো ইট কোথায় on the mosque street in Rameswaram রামেশ্বরমের যে রাস্তাটা মসজিদের দিকে যাচ্ছে সেই রাস্তায় আমাদের সেই লার্জ পাক্কা হাউস যেটা আমরা আমাদের অ্যানসেস্ট্রাল ফোরফাদার্স থেকে পেয়েছিলাম মস্ক কি মানে মস্ক মানে মসজিদ হ্যাঁ মস্ক মানে মসজিদ মস্কিউ কই ইটস নট মস্কিউ মস্ক ম দন্ত সয় কয় মস্ক নো ইটস মস্ক হয়েছে নেক্সট দেখো মাই foster father
এখানে অস্টার মানে সরল সাদা সিধা। My austere father used to avoid all inessential comforts and luxuries. প্রথমে বলা হয়েছে কোনো ফর্মাল এডুকেশন ছিল না। আমরা বায়োগ্রাফিক্যাল ডিটেলসে দেখলাম তিনি একজন ইমাম ছিলেন, একজন বোট ড্রাইভার ছিলেন, বোট ওনার ছিলেন। কি বলছে? My austere father used to avoid all inessential comforts and luxuries. আমার বাবা প্রয়োজনের থেকে বেশি এমন কিছু লাক্সারি বা কমফোর্ট তিনি ইউজ করতেন না। মানে যতটা বেঁচে থাকার জন্য প্রয়োজন সাদামাটা লাইফ লিড করার জন্য তিনি ততটাই স্পেন্ড করতেন। বুঝতে পেরেছো? However, all necessities were provided for in terms of food. কিন্তু এবার তার মানে কি আপনারা এটা বোঝাতে চাচ্ছি যে আমার বাবা কিপটে ছিলেন? একদমই না। পরবর্তীতে ক্লিয়ার করছে দেখো। All necessities were provided for in terms of food, medicine or clothing. কিন্তু আমাদের ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন ক্লোথস এবং খাবার এগুলো যতটা আমাদের প্রয়োজন সেটা দিতে কখনো কার্পণ্যতা করেননি। কিন্তু যে লাক্সারিজ, ধরো তোমার 5 তলা বাড়ি আছে, এবার তোমার প্রচন্ড পয়সা, এবার তুমি দেখাবে, শো অফ করবে লাক্সারি, হয়তো সেই ফ্যানটা একটা সোনার ফ্যান নিয়ে নিলে, রাইট? হ্যাঁ, বাল্বগুলো সব হিয়ার বাল্ব, এগুলো হচ্ছে এক্সেসিভ লাক্সারি। মানে তোমার টাকা আছে কিভাবে মানে দেখাবে লোককে, মানে এত টাকা যে মাটিতে পুঁতারও জায়গা নেই, রাইট? তো সেগুলো তো বলছে যে মানে যেগুলো দরকার নেই, আননেসেসারি লাক্সারিজ। ওকে, in fact I would say mine was a very secure childhood materially and emotionally. আমার বাবা আমার জীবনে কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দেননি। সেটা ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে হতে পারে, মানে সেটা তোমার অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান ইত্যাদি থেকে হতে পারে, যে কোনো প্রয়োজনে ঘেঁষ থেকে হতে পারে, এবং সাথে সাথে ইমোশনাল সাপোর্ট, সেখান থেকেও কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দেননি। এটা বুঝো কিভাবে, কি ইমোশন কিভাবে স্ট্রং করেছিল ওকে? এই যে তার তুমি তো একটু পরে দেখতে পাবে যে তার বাবা কত সুন্দর একটা মানুষ ছিলেন, আমরা অলরেডি পেতে চলেছি। তো সেটা ইমোশনাল সাপোর্ট বলছে। যে ধরো তুমি লাইফে কিছু ভুল করে বসেছো, মানে তৎকালীন সময়ে, তো তার বাবা তাকে বলবে যে ঠিক আছে, লাইফে ভুল হতেই পারে, এটা কি ইমোশনাল সাপোর্ট বোঝাচ্ছে। মানে আমার বাবা আমাকে তো আমার টিউশন ফিস থেকে শুরু করে কোট আনকোট মডার্ন টার্মে টিউশন ফিস, স্কুল ফিস থেকে দেওয়া তো দিতেনি, এটা ম্যাটেরিয়ালিস্টিক প্লেজার বোঝাচ্ছে। প্লাস সাথে সাথে একজন মোরাল গাইডও ছিলেন, আমাকে ইমোশনাল সাপোর্টও দিতেন, এটাই বলতে চাইছে। বুঝতে পেরেছো? তাই বলছে I would say mine was a very secure childhood. আমার চাইল্ডহুডটা প্রচন্ড পরিমাণে সিকিউর ছিল, আমি প্রচন্ড লাকি ছিলাম আমার বাবা জয়নুল আবেদিনকে পেয়ে। ক্লিয়ার? I normally ate with my mother sitting on the floor of the kitchen. She would place a banana leaf before me, on which she would then ladle rice and aromatic sambar, a variety of salad, homemade pickle, and a dollop of fresh coconut chutney. আমি প্রতিদিন আমার মায়ের সাথে খেতে বসতাম। কোথায়? তোমার রান্নাঘরে, ফ্লোরে বসতাম, রাইট? She would place a banana leaf before me, কলা পাতায় খাবার সার্ভ করা হতো, এবং তার নর্মাল বা ডেইলি ফুড হ্যাবিট, এবং এটা সাউথ ইন্ডিয়ান খাবার, সেটা কি? She then ladled rice, ladle কথা মানে হচ্ছে সার্ভ করা, পরিবেশন করা, অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, তোমরা সম্বর বাংলায় সাম্বার একটা সাউথ ইন্ডিয়ান ডেলিশিয়াস একটা টক একটা চাটনি টাইপের একটা খাবার। অ্যারোমেটিক মানে প্রচন্ড ঘ্রাণ, একটা অ্যারোমা, খুব সুন্দর একটা মেকআপ কিটেরও নাম হয় অ্যারোমা, আমি দেখেছি, আর কোম্পানির নাম অ্যারোমা, হয় না? এক্স্যাক্টলি। তো সেই অ্যারোমেটিক সাম্বার খাবার থাকতো, ভাত, সাম্বার, অ্যান্ড আ ভ্যারাইটি অফ সাট, হোমমেড পিকেল, বাড়ির তৈরি আচার, অ্যান্ড আ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। তুমি এই ডিশটা যাকে দেখাবে সে অটোমেটিকলি বুঝতে পারবে এটা সাউথ ইন্ডিয়ান একটা ডিশ। সেখানে নারকেল তেল প্রচন্ড পরিমাণে খাওয়া হয়। পিকল অ্যান্ড ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, ডলপ মানে দলা, এক অংশ, অল্প পরিমাণে কোকোনাটের চাটনি। তাহলে এটা ছিল তার রেগুলার হ্যাবিট, খাবার, ফুড হ্যাবিট। নারকেল তেল দিয়ে তৈরি করা চাটনি,
যাই হোক কিছু একটা হবে, কোকোনাট চাটনি। খাবি কি? Yes. কিন্তু সাউথ ইন্ডিয়াতে নারকেল তেল খাওয়া হয় এবং নারকেল তেল হেলথের পক্ষে প্রচন্ড পরিমাণে জরুরি, মানে ভালো, বুঝতে পেরেছো? ওগুলো সব খাবার টক টক। হ্যাঁ, ওই জন্য তো health অত সুন্দর। এটা ওখানে দেয় আমরা মাথা। মানে জীবনে মানে লাইফ হেলথে আমাদের বডি প্রচন্ড পরিমাণে ভিটামিন সি দরকার, যেটা টক খাবারে বিশেষ করে থাকে। স্কিন গ্লো থেকে শুরু করে সমস্ত কিছু ভিটামিন সি থাকে। নাম আছে আমি খাবো না। তো আমে তো প্রচন্ড পরিমাণে সুগার। টক আমের কথা বলছো, লেবু খাওয়া সবচেয়ে বেস্ট ভিটামিন সি। কিউ ফল একটা হয়, খেয়েছো কেউ? কিউই ওই টাইপের, হ্যাঁ রাইট, হ্যাঁ দাম তো বেশি হবে। এই পর্যন্ত থাক নাকি তাকে পড়াবো, আর একটু পড়াই চলো, থাকবে আরেকটু পড়া যায়। Shiva temples which made Rameswaram so famous to pilgrims. ওকে, লেট ইট বি, এটা অন্য এ হচ্ছে, এই বই দিয়ে থাকবে।